ডেডউড শহরের একটি অনাথ আশ্রমের তৃতীয় তলার শেষ ঘরে জোভান এবং জ্যাক নামে ১৩ বছরের দুই যমজ ভাই থাকে। কিছুদিন হল ওরা এখানে এসেছে। বাবা মায়ের ভীষণ আদরের দুই ছেলে ছিল ওরা, কিন্তু দুর্ভাগ্যক্রমে ৭ বছর বয়সে মানসিক সমস্যা ধরা পড়ে। তারপর তাদেরকে বিশেষ শিশুদের একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। দুই ছেলের একই সাথে মানসিক সমস্যা ধরা পড়ায় বাবা মা ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু দুর্ভাগ্য যেন তাদের সঙ্গী হয়ে যায়। কিছুদিন আগে হঠাৎ তাদের বাবা মা কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপর বাচ্চাদের এক চাচা দুই ভাইকে এই অনাথ আশ্রমে রেখে যায়। এখানেও যেন তাদের শান্তির কোনো সুযোগ নেই। এই আশ্রমে থমাস, রবার্ট, লিলি ও এলিনা নামে ভীষণ দুষ্ট বাচ্চাদের একটি গ্রুপ আছে যারা অন্য বাচ্চাদের বিরক্ত করে খুব আনন্দ পায়, বিশেষ করে সেসব বাচ্চাদের যারা শান্ত নিরিবিলি স্বভাবের। থমাস ওদের দলনেতা। জ্যাক ও জোভান বিশেষ শিশু হলেও তারা খুব শান্ত স্বভাবের। সবসময় দুই ভাই একসাথে থাকে এবং তারা অন্য বাচ্চাদের বা শিক্ষক কিংবা আশ্রমের কোনো কর্মী কাউকেই একদম বিরক্ত করে না। যেহেতু পুরো আশ্রমে একমাত্র তারাই বিশেষ শিশু, তাই দুই ভাইয়ের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য সেখানের এক কর্মী এলেক্সকে দায়িত্ব দেওয়া হয়। এলেক্স দিনের বেশিরভাগ সময় ওদের সাথেই কাটায়, কিন্তু এলেক্সের চোখকে ফাঁকি দিয়েও থমাসের দল জোভান ও জ্যাককে উত্ত্যক্ত করে। একদিন এলেক্স একটি জরুরি কাজে আশ্রমের অন্যদিকে ব্যস্ত ছিল। সে সময় দুই ভাই মাঠে বসেছিল। তখন থমাসের গ্রুপও সেখানে আসে। আরে দেখ দেখ কারা বসে আছে। চল চল ওগুলিকে একটু জ্বালাতন করি। কি রে মাথা মোটারা, মাঠে এসেছিস কেন? বলের বাড়ি খেতে? তোমরা এরকম কেন করো আমাদের সাথে? লুজার কোথাকার। এই তোদের লজ্জা করে না? এত কিছু বলি তোদের, তবুও এখানে পড়ে আছিস? তোমরা তো জানো আমাদের কেউ নেই, আর আমাদের যাওয়ার কোনো জায়গাও নেই। তাহলে মরিস না কেন? মরে যা তোরা। আরে লুজার গুলো দেখি রেগে গিয়েছে, মারবি নাকি? আয় দেখি, তোদের সাহস থাকলে মেরে দেখা। এটা বলে রবার্ট ও থমাস অসুস্থ দুই ভাইকে মারতে শুরু করে। এই দেখে লিলি ও এলিনা হাসতে থাকে। ঠিক তখনই সেখানে এলেক্স চলে আসে। এলেক্স তাদের চারজনকে এমন অমানবিক কাজের জন্য কড়া শাস্তি দেয়। এতে তাদের রাগ আরও বেড়ে যায়। তারা আরও ভয়ানক পরিকল্পনা করে। কয়েকদিন পর এলেক্স জরুরি কাজে শহরের বাহিরে গেলে জ্যাক ও জোভানের দায়িত্ব অন্য একজনকে দিয়ে যায়। সারাদিন সে দুই ভাইয়ের সাথে কাটালেও রাতে ওরা একাই থাকে। এই সুযোগে রাতে সবাই ঘুমিয়ে পড়লে থমাস, রবার্ট, এলিনা ও লিলি তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। তারা জোভান ও জ্যাককে আশ্রমের সবচেয়ে উপরে চিলেকোঠার ঘরে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। আমাদের ছেড়ে দাও, তোমরা কেন আমাদের সাথে এরকম করছো? আমরা কি করেছি তোমাদের? কেউ আছো? আমাদের বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তোদের জন্য আমাদের অ্যালেক্স কঠিন শাস্তি দিয়েছে। আমাদেরকে আগে কেউ এভাবে শাস্তি দেয়নি। শুধু তোদের জন্যই আমাদের সাথে এরকমটা হয়েছে, তাই আজ সারা রাত তোরা এখানেই বন্দী হয়ে থাকবি। চারজন ঘর থেকে বের হয়ে দরজায় তালা দেয়। ঠিক তখনই হঠাৎ করে থমাসের হাত থেকে হারিকেন পড়ে গিয়ে সেখানে আগুন ধরে যায়।
এবং কেরোসিন গড়িয়ে চারদিকে ধাউ ধাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ওরা চারজন ভয় পেয়ে জ্যাক ও জোহানকে সেখানে রেখেই চলে আসে। ততক্ষণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। পুরো আশ্রমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রমের প্রধান মিস মেলিসা সব বাচ্চাদের বের করতে সাহায্য করেন। হঠাৎ তিনি খেয়াল করলেন যে সেখানে জ্যাক ও জোহান নেই। তিনি সব বাচ্চাদের ও কর্মচারীদের জিজ্ঞাসা করেন যে তাদের কেউ দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু বলতে পারে না। থমাস গ্রুপের সবাইকে জিজ্ঞেস করলে তারা বলে যে তারা দেখেনি। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের লোকেরা চলে এলে চিলেকোঠার দরজা ভেঙে আগুন নেভানো হয়। আগুন নিভে যাওয়ার পর সবাই যা দেখে তার জন্য মোটেই কেউ প্রস্তুত ছিল না। এমন করুণ দৃশ্য সবাইকে হতবিহ্বল করে দেয়। পুরো আশ্রমে নেমে আসে শোকের ছায়া। জোহান এবং জ্যাক কিভাবে চিলেকোঠার ঘরে গেল এবং কে ওদের সেখানে আটকে রাখল তার তদন্ত করা হলেও কোনো কিছু জানা যায়নি। রবার্ট, লিলি, এলিনা এবং থমাস কেউই কিছু স্বীকার করেনি। এলেক্স ফিরে এসে যখন দুই ভাইয়ের নির্মম মৃত্যুর কথা জানতে পারে, সে ভীষণ কষ্ট পায়। কয়েক মাস পর এক রাতে আশ্রমের বিদ্যুৎ চলে গেলে লিলি, রবার্ট, এলিনা ও থমাস আশ্রমের মাঠের এক কোণায় বসে গল্প করতে থাকে। যেভাবেই হোক ঝামেলাগুলো আমাদের এখান থেকে একেবারে বিদায় হয়েছে, এটাই আনন্দের। কি বলিস তোরা? ঠিকই বলেছিস। আমার কিন্তু একটু খারাপ লাগছে। হয়তো এটা করা আমাদের উচিত হয়নি। সেদিন ওদের সাথে নিয়ে নেমে আসতে পারতাম। যা হয়েছে ভালোই হয়েছে। ঠিক সেই সময় হঠাৎ খুব জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। কি হলো? এত ঠান্ডা হাওয়া বইছে কেন হঠাৎ? আসলেই তো, এই গরমের সময় হঠাৎ ঠান্ডা বাতাস কেন? চল ফিরে যাই। থমাস ও রবার্ট এক ঘরে এবং লিলি, এলিনাও নিজেদের ঘরে ফিরে যায়। যে যার যার নিজের বিছানায় শুয়ে পড়ে। গভীর রাত। হঠাৎ লিলির ঘুম ভেঙে যায়। মনে হয় তার ঘরে কেউ হাঁটছে। প্রথমে এলিনা ভেবে সে বলে, এই এলিনা, না ঘুমিয়ে পায়চারি করছিস কেন? উফ, ঘুমা তো। কিন্তু এলিনার থেকে কোনো উত্তর না পেয়ে সে চোখ খুলে তাকায়। তাকিয়েই দেখতে পায় তার সামনে জোহান ও জ্যাক দাঁড়িয়ে আছে। চিৎকার করতে গিয়েও দেখে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে দেখতে পায় জোহানের একটি হাত তার দিকে এগোচ্ছে। লিলি কিছু বলতে চায়, কিন্তু গোঙানি ছাড়া তার মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। জোহান তার গলা চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে দেখে এলিনা তাকে ডাকছে। লিলি, এই লিলি, কি হয়েছে তোর? গলায় হাত দিয়ে এভাবে গোঙাচ্ছিস কেন? ঘেমে একাকার অবস্থা। দুঃস্বপ্ন দেখেছিস? না 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 না, স্বপ্ন না, ওরা সত্যি এসেছিল। ওরা ওরা আমাকে মেরে ফেলবে। এলিনা, আমাকে বাঁচা প্লিজ। কি হয়েছে? কারা মারবে? কি স্বপ্ন দেখেছিস? ওটা স্বপ্ন ছিল না বলছি তো, ওরা সত্যি সত্যি এসেছিল। কারা বলবি তো? ওই ওই যমজ দুই ভাই, জোভান আর জ্যাক। পাগল হয়ে গিয়েছিস তুই? ওরা কিভাবে আসবে? আমরা ওদের নিয়ে কথা বলেছিলাম, তাই ওদের স্বপ্নে দেখেছিস, আর কিছু না। একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়। এলিনা ঘুমিয়ে পড়ে, কিন্তু লিলির চোখ থেকে ঘুম চলে যায়। এলিনার কথা ও কোনোভাবেই মানতে পারে না। একদম বাস্তবের মতো ও জোভান এবং জ্যাককে দেখেছে। আর একটু হলেই লিলি হয়তো মারাই যেত। পরদিন সকালে থমাস ও রবার্টকে রাতের ঘটনা জানালে ওরা পুরো বিষয়টি হেসে উড়িয়ে দেয়। সারাদিন লিলির বেশ ভয়ে ভয়ে কাটে। রাতের বেলা হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়, তাই আশ্রমের বাচ্চারা আজ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। থমাস এবং রবার্টও নিজেদের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রবার্ট হঠাৎ খেয়াল করে তার মুখ ও গলাকেও খুব জোরে চেপে ধরেছে। জ্যাক ও জোভানকে দেখে অবাক হয়ে যায়, সাথে ভয়ও পায় প্রচণ্ড। এক পর্যায়ে রবার্ট জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে চোখ খুলে দেখে থমাস,
লিলি ও এলিনা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পরক্ষণেই গতরাতের ঘটনা মনে পড়ে যায় এবং সে উত্তেজিত হয়ে ওঠে। কোথায়? ওরা ওরা কোথায়? কারা কোথায়? দুপুর পর্যন্ত ঘুমিয়ে কাদেরকে খুঁজছিস? ওরা 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 বেঁচে আছে। তোর কাছেও এসেছিল ওরা, তাই না? হ্যাঁ লিলি, তুই ঠিক বলেছিস, ওরা আমাদের মেরে ফেলবে। হ্যাঁ, ভালো বলেছিস। ওগুলি ভূত হয়ে এসে আমাদের মারবে। লিলির ভূত তোর স্বপ্নেও দেখা দিয়েছে। থমাস, বি সিরিয়াস। আমার কাছে কিন্তু বিষয়টি মোটেই হাস্যকর মনে হচ্ছে না। ওদের মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না। হতে পারে ওরা অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে। এলিনার ধারণা যদি সঠিক হয়, তবে সামনে কিন্তু আমাদের ভয়ঙ্কর বিপদের আশঙ্কা আছে। আমিও তোদের সাথে একমত, আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তোরা অকারণেই এত ভয় পাচ্ছিস। শোন, আমি তোদেরকে বিষয়টা ক্লিয়ার করি। সেদিন রাতে আমরা ওদের নিয়ে কথা বলছিলাম, তাই সে রাতে লিলি ওদেরকে নিয়ে ভয়ের স্বপ্ন দেখে। আর লিলির স্বপ্ন শুনে তোর অজান্তেই মনে একটু হলেও ভয় কাজ করেছে, তাই একই স্বপ্ন তুইও দেখেছিস। ভেরি সিম্পল। আজ রাতে হয়তো আমি বা এলিনাও ওদেরকে স্বপ্নে দেখতে পারি। এটা হতে পারে। আবার নাও হতে পারে। ধ্যাত, তোরা থাক তোদের ভূতের ভয় নিয়ে, আমি যাচ্ছি। সেদিন বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমতে থাকে। শেষ বিকেলে চারদিক রাতের মতো অন্ধকার করে শুরু হয় তুমুল বৃষ্টি। থমাসের ভেতর খুব কৌতূহল অনুভব হতে থাকে। যদি লিলি ও রবার্টের কথা সত্যি হয়, তবে চিলেকোঠায় গেলে নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া যেতে পারে। সে খুব অদ্ভুত একটা তারা অনুভব করে নিজের ভেতর থেকে। কাউকে কিছু না জানিয়ে একটা হারিকেন নিয়ে চিলেকোঠার দিকে রওনা হয়। চিলেকোঠার পোড়া ঘরটি ধুলো ময়লায় ভরে আছে। ভেতরে ঢুকতেই তীব্র ভ্যাপসা গন্ধ নাকে লাগে। একটু পর পায়ের আওয়াজ পেয়ে পেছনে তাকাতেই দেখে রবার্ট এসে ওর পিছনে দাঁড়িয়েছে। তুই এখানে? আমারও তো একই প্রশ্ন। আরও পায়ের আওয়াজ কানে আসতেই দুজনে পিছনে তাকিয়ে লিলি ও এলিনাকে দেখতে পায়। কি ব্যাপার, তোরা সবাই এখানে কেন এসেছিস? আমরা জানতে চাই, আসলেই ওদের অস্তিত্ব আছে নাকি সবটাই দুঃস্বপ্ন? আমিও ঠিক এ কারণেই এখানে এসেছি। আমিও। হঠাৎ করেই ঘরটি অন্ধকারে ঢেকে যায় এবং খুব অদ্ভুত ঠান্ডা অনুভূতি হতে থাকে। হারিকেনের আলো বাড়িয়েও আঁধার কাটছে না। আশপাশ দেখে সামনে তাকাতেই ওদের দম বন্ধ হওয়ার অবস্থা হয়। জ্যাক ও জোভান সামনে দাঁড়িয়ে আছে, ক্রুদ্ধ হাসি ঠোঁটের কোণে। ওরা বুঝতে পারে কোনোটাই আসলে স্বপ্ন ছিল না। জ্যাক ও জোভান প্রতিশোধ নিতে অতৃপ্ত আত্মা হয়ে ফিরে এসেছে। হাতের হারিকেন ফেলে দৌড়ে দরজার কাছে যেতেই দেখে দরজা বন্ধ। সবাই মিলে শরীরের সমস্ত শক্তি এক করেও দরজা খুলতে পারছে না। ওদিকে হারিকেনের তেল গড়িয়ে ঘরে আগুন ধরে গিয়েছে। সেই রাতের কথা মনে পড়ে যায় সবার। তারা বুঝতে পারে সেই মুহূর্তে কতটা অসহায় বোধ করেছিল। আমরা আমাদের এই ভুল দুই ভাই। বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করে দাও, ছেড়ে দাও প্লিজ। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাদের বাঁচাও। তোমরা তোমরা এমনটা করো না প্লিজ, আমরা অনুতপ্ত। সেদিন তো আমাদের বাঁচানোর জন্য কিছু করনি। আগুনে পুড়ে মরতে কেমন লাগে এবার দেখো। জ্যাক ও জোভান হাওয়ায় মিলিয়ে যেতেই ওদের গায়ে আগুন ধরে যায়। থমাস, রবার্ট, লিলি ও এলিনা আত্মচিৎকার করতে থাকে, কিন্তু তা শোনার কেউ নেই। নিমিষেই শেষ হয়ে যায় 4টি জীবন। ঘরের আর কোথাও কোনো আগুন লাগার চিহ্ন নেই, অথচ মেঝেতে পড়ে আছে পুড়ে যাওয়া 4টি লাশ। যেন শুধু 4 জনকেই ধরে ধরে পুড়িয়েছে কেউ। দেওয়ালে একটা অদ্ভুত লেখা,
রাতে ঝড় বৃষ্টির তাণ্ডবে কেউ কিছু টের পায়নি, এমনকি ছড়ায়নি পোড়া কোনো গন্ধ। যেন একদম নির্ভয় ঘটেছে পুরো ঘটনা। সকালে আশ্রমের সবাই ভয় ও বিস্ময় নিয়ে দেখে ঘটনাটি। সবকিছু শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। প্রতিদিনের মতো সেদিনও রবিন কাজ থেকে বাড়ি ফিরছিল। সবেমাত্র সে বাড়ি ভাঙার ঠিকাদারের কাজ শেষ করেছে। দেখো কাজের জায়গায় আজ কি পেয়েছি। দেখি কি এনেছো। বহু দিনের পুরনো একটি পুতুল। এত পুরনো যে জিনিসটাকে পুতুল বলে চিনতেই বড় কষ্ট হচ্ছিল। পুতুলটির মাথা আর কাঁধ অমসৃণ, দেহটি ক্রমশ সরু হয়ে এসেছে, রঙে সামান্য একটু ছোপও আর লেগে নেই। এটি খুব কম করেও 100 বছর আগের। ক্লেভার হল যে বাড়িটা আমরা এইমাত্র ভাঙলাম, 19বিংশ শতাব্দীতে সেটি একটি অনাথ আশ্রম ছিল। পুতুলটি হয়তো সে আশ্রমের কোনো শিশু ছিল। কি চমৎকার একটি পুতুল। হেলেন ছোট্ট পুতুলটিকে হাতের উপর তুলে নিল আর দেখতে লাগলো সেটিকে। আচ্ছা, এটির কি কোনো মূল্য আছে? আমার তো সেরকম মনে হয় না। আমি ভেবেছিলাম এলিনা হয়তো পুতুলটিকে পছন্দ করতে পারে। হাসল হেলেন, কেননা তাদের 7 বছরের মেয়ে এলিনা পুতুল মোটেই ভালোবাসে না। পুতুলের ব্যাপারে নিতান্তই অনাসক্ত সে। অবস্থা সম্পন্ন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবেরা বিভিন্ন সময় তাকে কত সুন্দর সুন্দর পুতুল দিয়েছিল, কিন্তু এলিনা সেগুলো একবার ছুঁয়েও দেখেনি। সেগুলো পুতুলের আলমারিতে অবহেলিত হয়ে দিনের পর দিন পড়ে রয়েছে। এলিনা ঘরে ঢুকলো। ছোট্ট মেয়ে, এক মাথা কালো চুল, সুন্দর দুটি চোখ, মণি দুটি বাদামি রঙের। মায়ের হাতের পুতুলটির দিকে তাকিয়ে প্রশ্ন করে সে, ওটা কি? খুকুমনি, এটি বহু বছরের পুরনো একটি পুতুল। তোমার বাবা বাড়ি ভাঙার সময় এটি কুড়িয়ে পেয়েছে। তোমার কি এটি ভালো লেগেছে? এলিনা পুতুলটিকে অনেকক্ষণ ধরে দেখল। এটি যেন অদ্ভুত একটি প্রাণী। পুতুলটির খসখসে মাথা আর কাঁধের ওপর সে তার নরম হাত বুলিয়ে আদর করলো। বলল, হ্যাঁ মা, এটি আমার খুব ভালো লেগেছে। পুতুল সোনাকে সাথে নিয়ে আমি কি শুতে পারি? নিশ্চয়ই খুকুমনি। হেলেন সন্তুষ্ট হয়ে উত্তর দেয়। মেয়ে পুতুল ভালোবাসে না, এই জন্য তার মা মাঝে মাঝে উদ্বিগ্ন হতো। তার মনে পড়তো নিজের ছোটবেলার কথা। পুতুলদের নিয়েই গড়ে উঠেছিল তার ছোটবেলার সুখের সংসার। ঝলমলে রঙিন কত সুন্দর পুতুল তার ভালো লাগেনি? আর কি আশ্চর্য, বিবর্ণ এই হতচ্ছাড়া পুতুলটি নিয়ে শুতে গেল। বাস্তবিক শিশুর মন বোঝাই ভার। সে আবার পুতুলটির নাম দিয়েছে রোজ। কিন্তু দিন 7 পরে বাবা মার আনন্দ মিলিয়ে গেল। মেয়েটি যেখানেই যেত রোজকে সঙ্গে নিত। দিনের বেলায় এলিনা থাকতো শান্ত নির্বিকার, কিন্তু সন্ধে হতে স্নায়বিক দুর্বলতায় ভুগত। রাতে ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠত। দেখো, এলিনা যেভাবে পুতুলটিকে আঁকড়ে রেখেছে, শুতে যাওয়ার সময় সেটিকে সঙ্গে নেওয়ার জন্য পিড়াপিড়ি করে। আমার কিন্তু মোটেই ভালো লাগে না। কি সব আজেবাজে চিন্তা করছো? প্রতিটি শিশুই কোনো না কোনো সময় পুতুল নিয়ে শুতে ভালোবাসে। ভালো কিংবা সুন্দর একটি পুতুল নিয়ে শোয়া বিচিত্র নয়, কিন্তু তাই বলে বিশ্রী এই পুতুলটা নিয়ে, সত্যি বিষয়টা আমাকে বড় ভাবিয়ে তুলেছে। রাতে তাদের এ ধরনের কথাবার্তার মাঝে আর্তনাদ করে ওঠে এলিনা। হেলেন শোয়ার ঘরের দিকে দ্রুত ছুটে গেল। ঘুমের ঘোরে এলিনা ফোপাতে ফোপাতে বলে ওঠে, আমি দুষ্টুমি করিনি, আমায় মেরো না। ঠিক আছে সোনামণি, শান্ত হও, তুমি ঘুমাও এখন। এবার এলিনার কাছ থেকে পুতুলটা সরিয়ে নিন, কি বলো? অতি সন্তর্পণে ধীরে ধীরে চাদরটা সরিয়ে হেলেন দেখল এলিনা পুতুলটিকে আঁকড়ে ধরে আছে। পুতুলটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে। এলিনা কেঁদে ওঠে, চিৎকার করে বলল, যদি তোমরা ওকে রাখতে দাও তাহলে আমি সব করতে পারি। আমি 1 সপ্তাহ খাবো না,
আমি প্রতিজ্ঞা করছি। আহা, পুতুলটা কেড়ে নিও না হেলেন। স্বামীর কথায় নিবৃত্ত হলো সে। এলিনাকে আদর করে ধীরে ধীরে তার বাবা মা ঘরের বাইরে চলে গেল। হেলেন তার স্বামীকে জিজ্ঞেস করলো, এলিনার ব্যাপারে আমরা এখন কি করব? কি আর করব, এ তো কেবল একটি শিশুর দুঃস্বপ্ন। কিন্তু আমাদের এখন এমন একজনকে খুঁজে বের করতে হবে পুরনো পুতুল সম্পর্কে যে অনেক কিছু জানে। এটা বলা সহজ, কিন্তু করা খুব কঠিন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এলিনার অবস্থা দিনে দিনে আরো খারাপের দিকে যেতে থাকে। তার বাবা মা একদম ভেঙে পড়ে। ঠিক এমনই সময় একদিন রবিন একটি পত্রিকায় মিস লেথারটনের একটি লেখা পড়ে। ভদ্রমহিলা নিজেকে প্ল্যানগনালজিস্ট বলে দাবি করেছেন। তার একমাত্র শখ হলো পুতুল জমানো। পুতুলদের সম্পর্কে অনেক কিছুই তিনি জানেন। রবিন এই পত্রিকার ঠিকানায় লেথারটনকে চিঠি লিখল। কিছুদিন পর উত্তর এলো, অস্পষ্ট হিবিজিবি লেখা। ভাগ্য ভালো, ঠিকানাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এলিনার দৃষ্টি এড়িয়ে পুতুলটাকে নেওয়া বেশ কঠিন। মুহূর্তের জন্য রোজকে চেয়ারে রেখে এলিনা একটু অন্যমনস্ক হয়েছিল। সেই সুযোগে রবিন পুতুলটাকে নিয়ে লেথারটনের আস্তানায় হাজির হলো। ভদ্রমহিলার ঘর ভর্তি পুতুল। পুতুলগুলি সকল জাতির, নানা রঙের, নানা পোশাকের, সকল যুগের। মিস লেথারটন নিজেও যেন একটি পুতুল। ভেতরে আসুন মিস্টার রবিন, কিন্তু আমার ছোট সোনাদের বিরক্ত করবেন না যেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি কি আমার বিচিত্র সংগ্রহশালার জন্য আরেকটি পুতুল এনেছেন? না, ঠিক তা নয়। আমি আপনার কাছে কিছু জানতে চাই। এই পুতুলটা সম্পর্কে কিছু বলতে পারেন? বহু পুরনো পুতুল এটি। বেচারা অনেক দুঃখ কষ্ট সয়েছে। এ ধরনের একটি কাঠের পুতুল আছে, যেটি 1850 খ্রিস্টাব্দের। এখন এইসব পুতুল আর পাওয়া যায় না, কিন্তু সে সময় সেগুলি খুব সস্তা ছিল। আপনি এটিকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন না তো? কোনো পুতুলই সাধারণ নয়। প্রতিটি পুতুলই অসাধারণ কৌতূহলপূর্ণ। জানি না এদের নিজস্ব কোনো চরিত্র বা বৈশিষ্ট্য আছে কিনা, কিংবা যারা তাদের ভালোবাসে তাদের চরিত্র এরা আত্মসাৎ করে। যাক, এটিকে আপনি কোথায় পেলেন? এটিকে পেয়েছি ক্লেভার হলের ধ্বংসাবশেষের মাঝে। সম্ভবত এটি একটি অনাথ আশ্রম ছিল। একদিন এটি বর্ণোজ্জ্বল প্রফুল্ল ছিল, আর কেউ না কেউ এটিকে ভালোবাসতো। আমার মেয়ে এলিনা এটিকে খুব ভালোবাসে, আর তার থেকেই সব ঝামেলার শুরু। আপনার মেয়েটি পুতুলটিকে ভালোবাসে, এর থেকে প্রমাণিত হয় আপনার মেয়েটি সুবুদ্ধি সম্পন্ন। আজকাল অনেক বাচ্চাই সোনালী পরচুল পরা আর সাঁতারের খাটো পোশাক পরা লজ্জামুখী পুতুল পছন্দ করে। এটিকে পাওয়ার পর থেকে এলিনা অস্বাভাবিক ও অদ্ভুত ব্যবহার করে। সম্ভবত সে পুতুলটি দুঃখ অনুভব করে। এমনও হতে পারে একদিন এটি যার ছিল তার দুঃখের অংশীদার হয় আপনার মেয়ে। কিন্তু দুঃখটা কি? এই ব্যাপারে আপনি কি আমায় কোনো রকম সাহায্য করতে পারেন? পুতুলের মাঝে দুঃখ থাকলে আমি তা টের পাই, কিন্তু ব্যথার কারণ আমি বুঝতে পারি না। পুতুলগুলি আমার ছেলে মেয়ে, আর আজকাল কোনো বাবা মা কি তার শিশুদের মনের খবর রাখেন? মন বড় গোপন জায়গা। প্রিয় পুতুলগুলির দিকে তাকিয়ে পুনরায় বলেন তিনি, আমি জানি কোনটি সুখী কোনটি দুঃখী, কিন্তু কেন আনন্দিত বা বিষাদগ্রস্ত কিভাবে বলবো? রবিনের মনে হচ্ছে এখানে এসে কোনো লাভই হলো না। বিরক্ত হলো সে। এটি যেন এক পাগলির আস্তানা। শেষবারের মতো জিজ্ঞেস করে রবিন, বলুন, আমি তাহলে কি করব? পুতুলটি কেন এত দুঃখী বোঝার চেষ্টা করুন। ক্লেভার হল আর অনাথ আশ্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। যদি আপনার মেয়ে পুতুলটিকে ছাড়তে চায়, তাহলে আমায় সেটি দিয়ে যাবেন। সংগ্রহশালায় আরেকটি মূল্যবান পুতুল পেয়ে আনন্দিত হব আমি। রোজকে পকেটে পুরে রবিন মিস লেথারটনের আস্তানা ত্যাগ করলো। সে একটি লাইব্রেরিতে গেল। 19 শতাব্দীর অনাথ আশ্রমের ওপর সে সুন্দর একটি বই পেল। সূচিতে ক্লেভার হলের উল্লেখ রয়েছে। তন্ময় হয়ে ক্লেভার হলের ইতিহাস পড়ল সে। ক্লেভার হল সম্পর্কে বইটিতে লেখা ছিল,
সেই সময়ের অন্যান্য অনাথ আশ্রমের মতো এটিতেও অর্থাভাব চলছিল। সেখানের পরিবেশ ছিল উৎসাহশূন্য আর অসচ্ছল। 1857 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে একটি অপ্রিয় ঘটনা ঘটে গেল। এই সময়ে গ্রেস ওয়েব নামে এক বিধবা ছিলেন এই অনাথ আশ্রমের পরিচারিকা। নিজের থলি ভর্তি করতে তিনি শিশুদের উপোস করাতেন। তিনি শিশুদের ভয় দেখাতেন। বেশি খেলে তিনি তাদের পুতুলগুলি ছিনিয়ে নিতেন। মিসেস ওয়েবের 3 বছরের এই অপশাসনে বহু শিশু হাঁপিয়ে ওঠে। অনেক শিশু ভয়াবহ এই ক্লেভার হল থেকে ছুটে পালিয়েছিল, মারা গিয়েছিল অনেকে। স্থানীয় কর্তৃপক্ষের মনেও সন্দেহ ঘনীভূত হয়। অবশেষে ক্লেভার হল অনুসন্ধান চালালেন তারা। মিসেস ওয়েবের নির্মমতার বহু দৃষ্টান্ত মিলল। কারাবরণ করতে হলো মিসেস ওয়েবকে। 5 বছর কারাবাসের পর মৃত্যু হলো তার। জানা যায় যে মৃত্যুর আগে তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। তার মনে হতো মৃত শিশুরা তাকে খুঁজে বেড়াচ্ছে। রবিন বাড়ি ফিরল। এলিনা সারা দিন রোজের পথ চেয়ে বসে আছে। তুমি কি তাকে নিয়ে গিয়েছিলে? তুমি কার কথা বলছো সোনামণি? রোজকে? তাকে আমি কোথায় নিয়ে যাব আর কেনই বা নিব? আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। সে বোধহয় আর থাকতে চায় না, তাই চলে গিয়েছে। সে যদি ফিরে আসে তাহলে আমি আর কখনো কিছু না খেলেও কিচ্ছু মনে করব না। পুতুলের সন্ধানে বেরিয়ে পড়ে এলিনা। মিস লেথারটনের কাছে যা শুনেছে আর লাইব্রেরিতে বই পড়ে যা জেনেছে, রবিন হেলেনকে জানালো। পুতুলটিকে পকেট থেকে বের করলো সে। অশুভ অভিশপ্ত এই পুতুলটির হাত থেকে আমাদের মুক্তি পেতেই হবে। রবিনের হাত থেকে পুতুলটিকে ছিনিয়ে নিল সে। তারপর এক নাগাড়ে পুতুলটির ঘাড়ে মাথায় হাত বুলাতে লাগলো। হঠাৎ হেলেন তার নরম আঙ্গুলগুলিতে ব্যথা অনুভব করে। এটাকে তো পুতুল বলে আর একদমই মনে হচ্ছে না। কি ভয়ানক! সামান্য একটা কাঠের টুকরো মনে হচ্ছে এখন। অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পুতুলটিকে সে ফায়ার প্লেসের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করলো। অপার্থিব একটি স্বর ভেসে ওঠে। নির্মম দুষ্ট, আমি তোমাকে ঘৃণা করি। শেষ হয়ে যাবে তুমি। বোঝা গেল না কোথা থেকে এলিনা কেঁদে উঠল। রবিন আর হেলেন বুঝতে পারলো না কেঁদে ওঠার আগে এলিনাই কি এই কথাগুলো বলেছিল, না কোনো অশুভ আত্মার কণ্ঠে এগুলো ধ্বনিত হয়েছিল। কিন্তু এই ধরনের অতি প্রাকৃত কণ্ঠস্বর এলিনার হতেই পারে না। ঝড়ের বেগে এলিনা ঘরে ঢুকলো। সে আগুনের সামনে নতজানু হয়ে তার প্রিয় পুতুলটির নাম ধরে কেঁদে ওঠে। আশ্চর্য! গন গন করছে ফায়ার প্লেসের আগুন, কিন্তু শৈত প্রবাহ বইতে লাগলো ঘরের মাঝে। ঠান্ডায় জমে বরফ হয়ে গেল রবিন ও হেলেন। সেভাবেই তাদের মৃত্যু হলো। দুটি নিথর দেহ পড়ে রইল ঘরটিতে। সম্মোহিত এলিনা দীর্ঘক্ষণ সেভাবেই কাটালো। তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এগিয়ে একটু কাছে যেতেই যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণের ভেতর তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কণ্ঠটি তার খুব চেনা। বেশ কিছুটা সময় খেয়াল করার পর তিনি আবিষ্কার করলেন এটি আসলে তার নিজেরই কণ্ঠস্বর। তিনি খুব অবাক হলেন। ধীর পায়ে তোমার হাতে আর সময় নেই এমিলি। তুমি চাইলেও আর কিছু করতে পারবে না। তোমার সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে। টিক টক টিক টক টিক টক। শান্ত নিরিবিলি শহর উডেনবার্গ। খুব কম মানুষের বসবাস এই শহরে। শহরের শেষ বাড়িটি কিছুদিন আগে একজন প্রখ্যাত লেখিকা মিস এমিলি কিনে নিয়েছেন।
তার লেখালেখির জন্যে এমন নিরিবিলি পরিবেশ খুবই সুবিধাজনক। 3 তলা বাড়িটি কিছুটা পুরনো ধাঁচের। একা মানুষ মিস এমিলি। লেখালেখি তার জীবনের একমাত্র ভালোবাসার জায়গা। প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে বছর 15 আগে। তরুণ বয়সে বিশ্বাস ভেঙে যাওয়ার বিরহ ব্যথায় কাতর এমিলি বিয়ে করার ইচ্ছে জাগেনি কখনো, তাই লেখালেখিকেই আঁকড়ে ধরেছেন বেঁচে থাকার একমাত্র অবলম্বন হিসেবে। তার সমস্ত ভালোবাসা শুধুই তার সৃষ্টি গল্পের চরিত্রগুলোর জন্যে। নতুন বাড়িতে উঠার প্রথম 2 দিন বেশ ভালোই কেটেছে। তৃতীয় দিন মধ্যরাতে লেখিকা একমনে একটি গল্প লিখছিলেন। ঠিক সেই সময় হঠাৎ তিনি দেখতে পান দরজায় কেউ একজন দাঁড়িয়ে আছে। রুমের আবছা আলোয় তিনি চেহারা দেখতে পাচ্ছেন না। এগিয়ে একটু কাছে যেতেই যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। কিছুক্ষণের ভেতর তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। যখন তার জ্ঞান ফিরে তিনি দেখতে পেলেন নিজের বিছানায় শুয়ে আছেন। পাশে তার গৃহপরিচারিকা জেনি এবং একজন মাঝবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পাশেই একজন নারী ডক্টরকেও দেখতে পেলেন মিস এমিলি। কি হয়েছে আমার? উফ, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। ইনারা কারা জেনি? এখানে কেন এসেছে? শুভ সকাল ম্যাডাম। ইনি হলেন মিস্টার সিলভা, আপনার প্রতিবেশী। কাল শেষ রাতে আপনার চিৎকার শুনে ছুটে এসেছেন এবং আপনাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করেছেন। আর ইনি ডক্টর মার্গারেট, আপনার চিকিৎসা করেছেন। হ্যালো ম্যাডাম, আপনি আজ বিশ্রাম করবেন, বিছানা থেকে একদম উঠবেন না। আমি কিছু মেডিসিন দিয়েছি, সময় মতো খেয়ে নেবেন। জেনি এই ব্যাপারে আপনাকে সাহায্য করবে। আচ্ছা, এখন একটু বলুন তো, কাল রাতে আপনি ঠিক কী কারণে এত জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন? না, আসলে ঠিক কিছুই না। মেঝেতে হয়তো পানি ছিল, তাই পা পিছলে পড়ে গিয়েছিলাম আর কি। তেমন কিছুই নয়। আচ্ছা, সময় মতো মেডিসিন নিতে থাকুন, শীঘ্রই সেরে উঠবেন। আমি পরে আবার আসব। হ্যালো মিস এমিলি, আমি সিলভা, আপনার প্রতিবেশী। এখন কেমন বোধ করছেন? মিস্টার সিলভা, আপনাকে অনেক ধন্যবাদ। এখন একটু ভালো বোধ হচ্ছে। জেনি, আমাদের জন্য কফি এবং ব্রেকফাস্ট নিয়ে এসো। আজকের ব্রেকফাস্ট আমি মিস্টার সিলভার সাথে এখানেই করব। নিশ্চয়ই ম্যাডাম, আমি এখনই নিয়ে আসছি। আজকের দিনটা তবে আমার জন্য অন্যরকম একটি দিন হতে চলেছে। বিখ্যাত লেখিকা মিস এমিলি নিজে থেকে আমার সাথে ব্রেকফাস্ট করতে চেয়েছেন। ধরে নিতে পারেন এটি থ্যাঙ্কসগিভিং ব্রেকফাস্ট। আমি ধন্য মিস এমিলি। তবে আপনি কিন্তু একটা বিষয় লুকাতে চাইছেন। কোন বিষয়ের কথা বলছেন? ডক্টর অথবা জেনি কেউ না জানলেও আমি এবং আপনি কিন্তু খুব ভালোভাবেই জানি যে মেঝেতে কোনো পানি ছিল না। বিষয়টি একটু খোলাসা করবেন কি? তার আগে আপনি বলুন, আপনি এই এলাকায় কত বছর ধরে আছেন? খুব বেশি দিন নয় মিস। আপনি আসার 10 দিন আগে আমি বাড়িটি ভাড়া নিয়েছি। কিছুদিন পর আমার ছেলেমেয়েরাও আসবে এখানে। আমরা একসাথে একটা ভ্যাকেশন কাটাবো এখানে। কিছুদিন থাকবো, তারপর আবার যে যার মতো নিজ বাড়িতে ফিরে যাব। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন বলুন তো? না, এমনি কিছু না। রাতের বেলা জেনি অনেকটা জোর করেই এমিলির বাড়িতে থেকে গেল। আজ রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের রাতে সব কাজ সেরে জেনি তার নিজ বাড়িতে চলে যাওয়ার পর এমিলি চারদিকে একটা ফিস ফিস আওয়াজ শুনতে পায়। কণ্ঠটি তার খুব চেনা। বেশ কিছুটা সময় খেয়াল করার পর তিনি আবিষ্কার করলেন এটি আসলে তার নিজেরই কণ্ঠস্বর। তিনি খুব অবাক হলেন। ধীর পায়ের ফিসফিস শব্দ লক্ষ্য করে এগিয়ে তিনি একটি গেস্ট রুমে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে যে দেখতে হুবহু তার নিজের মতো। তিনি অবাক হয়ে গেলেন এবং যখনই তিনি কিছু বলতে যাবেন নারী মূর্তিটি হাওয়ায় মিলিয়ে গেল। আশেপাশে তাকে আর কোথাও দেখতে পাওয়া গেল না এবং ফিস ফিস আওয়াজ বন্ধ হয়ে গেল। পরদিন এমিলি মিস্টার সিলভাকে সব ঘটনা বিস্তারিত জানান। মিস্টার সিলভা সবকিছু শুনে এমিলির হ্যালুসিনেশন হচ্ছে বলে ধারণা করেন। দেখুন মিস এমিলি, আপনি দীর্ঘ বছর একা জীবন কাটিয়েছেন। সম্পূর্ণ রাত আপনি জেগে কাটান, গল্প লিখেন,
আপনার ব্রেন কিন্তু রাতে বিশ্রামই পাচ্ছে না। হতে পারে এইসব কারণে আপনার হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু আমার ব্রেন মন সব বলছে এটা কোনোভাবেই হ্যালুসিনেশন নয়। আচ্ছা, তাহলে আজ রাতে আমি এবং জেনি আপনার বাড়িতে আপনার পাশেই থাকবো। দেখবো আপনার সাথে আমরাও অন্য আরেক এমিলিকে দেখতে পাই কিনা। আপনি কিন্তু ঠাট্টা করছেন। একদমই নয়, আমি ভীষণ সিরিয়াস। সে রাতে মিস্টার সিলভা এবং জেনি এমিলির বাড়িতে এমিলির সাথেই জেগে কাটালেন। কিন্তু সেই রাতে কিছুই ঘটেনি। অতঃপর এমিলিও স্বীকার করতে বাধ্য হলেন যে তার হ্যালুসিনেশন হচ্ছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি। দেখতে দেখতে মিস্টার সিলভার পরিবারের চলে যাওয়ার সময় চলে আসে। তিনি এমিলির কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। সেই রাতে এমিলি আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ আয়নার ভেতর তার প্রতিবিম্বর সাথে আরেকটি প্রতিবিম্ব দেখতে পায় যা হুবহু তার মতোই। তিনি এক ঝটকায় তার পিছনে তাকালে সেখানে কাউকে দেখতে পেল না, কিন্তু আয়নার ভেতর তাকালেই দুটি প্রতিবিম্ব দেখতে পায় যা কিনা তিনি যা করছেন ঠিক একই কাজ করছে। এমিলি অবাক হয়ে গেলেন এবং আয়নার সামনে থেকে সরে যান। রাতে ঘুমানোর আগে করিডোর দিয়ে বেডরুমের দিকে যেতে দেয়ালে ঝুলানো আয়নায় আবারও তিনি দেখতে পান তার পিছনে অন্য কারো উপস্থিতি, যে দেখতে ঠিক তার নিজের মতোই। এবার এমিলি আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন। আয়নার সামনে দাঁড়িয়ে তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, কে তুমি? আমাকে জিজ্ঞেস করছো আমি কে? তুমি কি দেখতে পাচ্ছ না যে তুমি আমি? তুমি কিভাবে আমি হও? তুমি তো একটি আলাদা সত্তা, নাকি আমার রূপ ধারণ করা কোনো প্রেতাত্মা তুমি? ধরেই ফেলেছ তবে আমি তোমার ডপেলগ্যাঙ্গার। ডপেলগ্যাঙ্গার, কি চাও তুমি? তুমি কেন আমার রূপ ধারণ করেছো? তোমাকে মেরে আমি এমিলির পরিচয় বাঁচতে চাই। তোমার কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে। প্রখ্যাত লেখিকা এমিলি হয়ে বাঁচবো আমি। কেউ জানতেও পারবে না যে এমিলি আসলে এমিলি নয়। তোমার এই স্বপ্ন আমি কখনোই পূরণ হতে দিব না। তোমার হাতে আর সময় নেই এমিলি। তুমি চাইলেও আর কিছু করতে পারবে না। তোমার সময় এখানেই শেষ হয়ে যাচ্ছে। টিক টক, টিক টক, টিক টক। পরদিন সকালে এমিলি একজন প্রিয়েস্টের সাথে দেখা করেন যিনি রিচুয়ালে বেশ দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। প্রিয়েস্টকে সব ঘটনা খুলে বললে তিনি ডোপেলগ্যাঙ্গারকে নিঃশেষ করার জন্য একটি দুঃসাহসিক মাস্টার প্ল্যান করেন। মাদাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জানি কি করতে হবে। একেবারে শেষ হবে তো? শেষ না হলেও বন্দী হয়ে থাকবে। ছাড়া পাওয়ার কোনো সুযোগ থাকবে না তো? যতকালে আয়না সুরক্ষিত থাকবে ততকাল বন্দী থাকবে। যদি আয়নাটি কোনোভাবে ভেঙে যায়? তবে যাকে সামনে পাবে তার রূপ নিয়ে নিবে নিশ্চিত। প্রিয়েস্ট এমিলিকে একটি ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে চারদিকে আগুন ধরিয়ে দেন। আগুনের বাউন্ডারির ঠিক বাইরে এমিলি বরাবর একটি আয়না রাখা হয়। আয়নায় শুধু এমিলির প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, কিন্তু যখন মন্ত্র পাঠ করা শুরু হয় ঠিক তার কিছুক্ষণের মাঝেই আয়নায় এমিলির আরেকটি প্রতিচ্ছবি ফুটে উঠে, যেটি ডোপেলগ্যাঙ্গার ছিল। রিচুয়াল করতে দেখেই ভৌতিক আত্মাটি তাচ্ছিল্যের সাথে বলে, তুমি আমাকে এভাবে শেষ করতে পারবে না এমিলি। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। প্রিয়েস্ট সেটিকে আর কোনো সুযোগ না দিয়ে মন্ত্র পড়ে বিশেষ চিহ্ন এঁকে সেই জায়গায় আটকে ফেলেন। ডোপেলগ্যাঙ্গার সেখানেই আটকে যায় এবং রিচুয়ালটি শেষ হয়। ডোপেলগ্যাঙ্গারকে সারা জীবনের জন্য বন্দী করে এমিলি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসে। তার বেশ কিছুদিন পর এমিলি এই বাড়ি বিক্রি করে অন্য শহরে চলে যায়। পরবর্তীতে যারা এই বাড়িটি কিনে নেয় তাদের 3 ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে শুরু করে। বেশ কিছুদিন পর এক গভীর রাতে তাদের বড় ছেলে পানি খাওয়ার জন্য করিডোরের দিকে যেতে নিলে দরজায় একটি ছায়া দেখতে পায়। কাছে যেতেই দেখে সে নিজেই তার নিজের সামনে দাঁড়িয়ে আছে। সে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? আমি তোমার
শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছে, তার ওপর বৃষ্টি। দরজা জানালা বন্ধ করে উষ্ণ উত্তপ্ত ঘরে বসে আছে মিস্টার রবার্ট, তার স্ত্রী এবং তার ছেলে পিটার। সময় কাটাবার জন্য বাবা ছেলে দাবা খেলছে, মা সেলাই করছে, কিন্তু কারো যেন কিছুতেই মন বসছে না। রবার্ট তার এক বন্ধুর অপেক্ষা করছে, সার্জেন্ট অ্যালেক্স। 21 বছর দেশ ছাড়া হয়ে প্রধানত পূর্বাঞ্চলে ঘুরে বেড়িয়ে সম্প্রতি দেশে ফিরেছে। আজ মিস্টার রবার্টের বাড়িতে তার আসার কথা। গেট খোলার শব্দ শোনা গেল। ভারী পদক্ষেপে এগিয়ে আসছে ঘরের দিকে। রবার্ট এগিয়ে গিয়ে আন্তরিকভাবে বন্ধুকে অভ্যর্থনা করে আনলো। অ্যালেক্সের শরীর লম্বা, সুগঠিত, প্রাণোচ্ছল, চোখ দুটো ছোট কিন্তু উজ্জ্বল, তীক্ষ্ণ। অ্যালেক্স দক্ষিণ ভারতবর্ষে ছিল দীর্ঘকাল। সেখানকার দেশ, মানুষজনদের নানা গল্প হচ্ছে। বিশেষ করে মন্দির, ফকির, সাধু সন্ন্যাসীদের কথায় সকলেই আগ্রহী। কথা প্রসঙ্গে রবার্ট বন্ধুকে বলল, অ্যালেক্স, তুমি সেদিন একটা বাদরের থাবা না কিসের কথা যেন বলছিলে? অ্যালেক্স যেন এড়িয়ে যেতে চাইল বিষয়টি। বাঁদরের থাবার কথায় সবাই কৌতূহলী হয়ে উঠল। থাবাটা মন্ত্রপুত, অলৌকিক শক্তি সম্পন্ন। সবার আগ্রহ দেখে অ্যালেক্স পকেট থেকে থাবাটা বের করলো। সাধারণ ছোট থাবা, শুকনো মমির মতো। পিটারের মা এমিলি থাবাটা থেকে হঠাৎ কেমন যেন ভয় পেল, কিন্তু পিটার আগ্রহ ভরে ওটা হাতে তুলে নিল। এক সাধু ফকির এই থাবাটাকে মন্ত্রপুত করে দিয়েছেন। তিনি দেখাতে চান যে ভাগ্যই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং তাকে প্রতিহত করতে গেলে চরম দুঃখ পেতে হয়। এটাকে এমনভাবে জাদু করা হয়েছে যে লোকজন 3টি ইচ্ছে পূরণ করতে পারবে। অ্যালেক্সের কথার ভাবভঙ্গিতে কেমন যেন রহস্যের ছাপ, ভয়ের চিহ্ন। রবার্ট জানতে চাইল কেউ এটা থেকে কিছু চেয়ে পেয়েছে কিনা। অ্যালেক্স বলল যে অনেকেই চেয়েছে, পেয়েছেও তাদের কামনার জিনিস, কিন্তু তার পরিণাম হয়েছে ভয়াবহ। অ্যালেক্স অস্বস্তির স্বরে বলল যে সেও 3টি জিনিস চেয়ে পেয়েছিল। যদি তুমি তোমার জিনিস চাও এবং তা পেয়ে থাকো, তাহলে এটা আর তোমার কাছে রেখেছো কেন? খেয়ালের বশেই রেখেছি। এটাকে একবার বিক্রির কথাও ভেবেছিলাম, কিন্তু এটা এত ভয়ঙ্কর যে লোকের ক্ষতি করতে মন চায়নি। তাছাড়া লোকে বিশ্বাসও করে না, ভাবে গাঁজাখুরি গল্প, আগে পরীক্ষা করে তবে নিতে চায়। হঠাৎ অ্যালেক্স বাদরের থাবাটাকে আগুনে ছুঁড়ে ফেলল। পিটার সঙ্গে সঙ্গে আগুন থেকে তুলে নিয়ে বাবার হাতে তুলে দিল। রবার্ট অ্যালেক্সের কাছ থেকে বাদরের থাবাটা চাইল। ভয়ে চমকে উঠল অ্যালেক্স। তীব্র স্বরে অ্যালেক্স বলল, ফেলে দাও ওটাকে, এক্ষুনি ফেলে দাও। ওর কাছ থেকে চাওয়ার পরিণাম যে কি ভীষণ তুমি ভাবতে পারবে না। কিন্তু রবার্ট ছাড়বে না কিছুতেই। সে নাছোড় বান্দা, অ্যালেক্সও থাবাটা দেবে না। রবার্ট জানতে চাইল কি করে ওর কাছ থেকে চাইতে হয়। অত্যন্ত অনিচ্ছার সঙ্গে অ্যালেক্স বলল যে থাবাটাকে ডান হাতে ধরে চেঁচিয়ে বলতে হয় বাসনার কথা, কিন্তু সে বারবার সাবধান করে দিল। আষাঢ়ে গল্পের মতো শোনাচ্ছে। এমিলি খাবার জোগাড় করতে করতে ঠাট্টা করে বলল, বাদরের থাবাটার কাছে আমার জন্য 4 জোড়া হাত চাও। প্রবল হাসির মধ্যে রবার্ট পকেট থেকে থাবাটা বের করলো। চট করে অ্যালেক্স রবার্টের হাত চেপে ধরল। অনেক অনুরোধ করলো এটি যেন সে নিজের কাছে না রাখে, কিন্তু রবার্ট নাছোড় বান্দা। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চলে গেল অ্যালেক্স। যাওয়ার সময় আবার সাবধান করে দিল রবার্টকে থাবাটা সম্বন্ধে। সবাই বসে আলোচনা করছে থাবার কাছে কি চাওয়া যায়। 200 পাউন্ড পেলে তুমি বাড়ির ধারটা মেটাতে পারো, তাই চাও? থাবাটাকে হাতের মুঠোয় ধরে রবার্ট খুব গম্ভীর মুখে স্পষ্ট স্বরে বলল, আমি 200 পাউন্ড চাই। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল রবার্ট। তার হাতে সাপের মতো ঝিলমিল করে উঠেছে থাবাটা। কেমন যেন ভয় করছে। পিটার ও এমিলিও ভয় পেয়েছে। কিন্তু কই, টাকা তো এলো না। কোথায় জাদুবিদ্যার জোর? টাকা না পাই দুঃখ নেই, কোনো ক্ষতি তো হয়নি।
কিন্তু আমার হাতে ওটা সত্যি কি বাজেভাবে নড়ে উঠলো। বাবা, তোমার বিছানায় দেখবে টাকা পড়ে আছে। যাক, শুতে চললাম। রবার্ট কি যেন এক ভয় আতঙ্ক নিয়ে অন্ধকারে বসে রইল ফায়ারপ্লেসের আগুনের দিকে চেয়ে। আগুনের মধ্যে কিসব ভয়ঙ্কর মুখের ছবি ভেসে বেড়াচ্ছে। এক নিদারুণ অস্বস্তির মধ্যে সে ঘুমোতে গেল। পরদিন সকাল, সূর্যের কিরণ ছড়িয়ে পড়েছে চারদিকে। রাতের ভয়টা একেবারেই মিলিয়ে গেছে। টি টেবিলে অবহেলায় রাখা বিশ্রী থাবাটার উপর আর কারো বিশ্বাস নেই। সব সোলজারই এই ধরনের, খালি আজে বাজে কথা বলে। কেন যে ওসব বাজে কথা শুনতে গেলাম? এই যুগে কি দৈব শক্তিতে ইচ্ছা পূরণ হয়? আর যদি হয়ই বা, তুমি কি করে 200 পাউন্ড পাবে বুঝতে পারছি না। আকাশ পুড়ে বাবার মাথায় পড়বে। কিন্তু অ্যালেক্স বলছিল যে টাকাটা খুব স্বাভাবিকভাবেই আসবে। মনে হবে যেন সাধারণ যোগাযোগে এটা ঘটা সম্ভব। আমি না ফিরলে টাকাতে কিন্তু হাত দেবে না। বেলা গড়িয়ে যায়, না টাকার কোনো চিহ্নও নেই। সব ব্যাপারটাই বাজে। ইস, পিটার ফিরে এসে কিরকম ঠাট্টাটাই না করবে। কিন্তু বিশ্বাস করো, কাল জিনিসটা আমার হাতে এমন নড়ে উঠলো যে ভাবতেই কেমন লাগছে। ওটা তো আমার মনের ভুল। হতেও পারে। হঠাৎ দেখা গেল তাদের বাড়ির বাইরে একটা লোক কেমন যেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে। সে ইতস্তত করছে বাড়িতে ঢুকবে কিনা। অবশেষে জোর করেই ঢুকে পড়ল সে। কি মজা, 200 পাউন্ড বুঝি আসছে এবার। এমিলি লোকটাকে ঘরে আনলো। সে কেমন অস্বাচ্ছন্দ্য অনুভব করছে, কি যেন বলতে চাইছে, অথচ বলতে পারছে না। শেষ পর্যন্ত দ্বিধাজড়িত কণ্ঠে সে বলল, পিটারের কারখানা থেকে এসেছে সে। এরা চমকে উঠল। পিটারের কিছু হয়নি তো? লোকটি বলল, আসলে আমি একটা খারাপ খবর নিয়ে এসেছি। আজ সকালে হঠাৎ পিটার মেশিনে আটকে যায়। কি বলছো তুমি? আমার পিটার বেঁচে আছে, তাই না? দুঃখিত, পিটার আর বেঁচে নেই। কোম্পানি আপনাদের শোকে গভীর সমবেদনা জানাচ্ছে। রবার্ট এবং এমিলি স্থির, শান্ত, নিষ্প্রাণ দাঁড়িয়ে। তাদের মুখ সাদা, বিবর্ণ, অসহ্য বেদনায় ক্লিষ্ট। লোকটা বলে চলল, কোম্পানি দুর্ঘটনার দায় দায়িত্ব অস্বীকার করছে, তবু পিটারের কর্মনিষ্ঠার কথা স্মরণ করে তার বাবা মাকে সামান্য ক্ষতিপূরণ দিতে চায়। রবার্ট শুষ্ক বিবর্ণ স্বরে প্রশ্ন করল, কত? 200 পাউন্ড? এমিলি অস্ফুট আর্তনাদ করে পড়ে গেল। রবার্ট শুষ্ক হেসে হাত তুলল অন্ধের মতো, তারপর অচেতন হয়ে লুটিয়ে পড়ল। 2 মাইল দূরের কবরটিতে তাদের একমাত্র সন্তানকে শুইয়ে দিয়ে 2 বিষণ্ণ যন্ত্রণাকাতর নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা ফিরে এলো অন্ধকার আর স্তব্ধতায়। তাদের ছেলে আর বেঁচে নেই, এটা যেন বিশ্বাসই করতে পারছে না। কেমন যেন আশা যে পিটার আবার ফিরে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে আর তাদের দুঃখের অবসান ঘটবে। সইতে পারছে না তারা এই অসহ্য জ্বালা। ঘন কালো রাত নেমেছে। বৃদ্ধা মা জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে। ছেলের জন্যে অঝোরে ঝরছে চোখের জল। রবার্ট বিষণ্ণ ব্যথিত হয়ে তাকে নিয়ে আসে শয্যায়। সেও সইতে পারছে না কোনো কিছু। হঠাৎ এমিলি চিৎকার করে ওঠে, বাদলের থাবাটা কোথায়? আমরা এখনো আরো 2টো জিনিস চাইতে পারি। হায় খোদা, তোমার এখনো শিক্ষা হলো না? না না, আমি আমার ছেলেকে চাই। তুমি বাদরের থাবার কাছে আমার ছেলেকে চাও, আমি ওকে দেখতে চাই। তাকে কিছুতেই নিবৃত্ত করা গেল না। বিমূঢ়, উদ্ভ্রান্ত, আতঙ্কিত রবার্ট নিয়ে এলো বাদরের থাবাটি। তার স্ত্রী চিৎকার করে বলতে লাগলো, দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমার ছেলে আবার ফিরে আসুক। হাত থেকে ছিটকে পড়ল থাবাটি।
রবার্ট কাঁপতে কাঁপতে গিয়ে মুখ ঢেকে বসে রইল। এমিলি জানালার কাছে দাঁড়িয়ে। অনেকক্ষণ কেটে গেল, না কোনো সাড়া শব্দ নেই। ব্যাপারটা মিথ্যে, বাঁচা গেল। মরা ছেলে ফিরলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। হঠাৎ বাহিরের দরজায় আস্তে ধাক্কা। আবার চমকে উঠল রবার্ট। তৃতীয়বারের মতো শব্দ বেশ জোরে শোনা গেল। রবার্ট শোবার ঘরের দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা চমকে উঠল। কে? ইঁদুর শব্দ করছে হয়তো। না না, পিটার এসেছে, পিটার এসেছে। এমিলি ছুটল দরজার দিকে। রবার্ট তাকে আটকালো। পিটার এসেছে, আমার পিটার। ওকে 2 মাইল পথ আসতে হয়েছে, তাই এত দেরি হলো। তুমি আমায় ধরলে কেন? ছেড়ে দাও, আমি নিচের দরজা খুলবো, ছেড়ে দাও আমাকে। খোদার দোহাই, ওকে ভেতর আসতে দিও না। আবার দরজায় জোরে শব্দ। আবার এমিলি নিজেকে ছাড়াবার আপ্রাণ প্রয়াসে চেঁচিয়ে উঠল। ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল এমিলি। দরজার উপরে ছিটকিনি দেওয়া, হাত যাচ্ছে না। সজোরে দ্রুত একটা চেয়ার টেনে নিল সে। পিটার! কতক্ষণ ধরে ছেলেটা বাইরে দাঁড়িয়ে। উদ্ভ্রান্ত অস্থিরতায় রবার্ট খুঁজছে থাবাটাকে। হাতড়াতে পেল ওটা। আবার দরজায় প্রবল শব্দ। ছিটকিনিটাও প্রায় খুলে গেছে। আর সময় নেই, ভয়ঙ্করকে রোধ করতেই হবে। বাদরের থাবাটা হাতে ধরে রবার্ট উন্মত্তের মতো উচ্চারণ করে উঠল তার তৃতীয় ও অন্তিম বাসনা। থেমে গেল ধাক্কার শব্দ। ততক্ষণে খুলে গেছে দরজা। এক ঝলক ঠান্ডা হিমেল হাওয়া ছুটে এলো, কাঁপিয়ে দিল ভেতরের হাড়কে। বেদনায় হতাশায় আর্তচিৎকার করে উঠল এমিলি। সামনের রাস্তা নির্জন, নিস্তব্ধ। ম্লান স্তিমিত আলোটা শুধু থর থর করে কাঁপছে।